রামিসা ধর্ষণ হত্যায় ক্ষোভে ফুঁসছে দেশ, জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি। দেশের ৬৪ জেলায় ছড়ালো হামের প্রাদুর্ভাব, একদিনে আরও ৭ শিশুর প্রাণহানি। নওগাঁয় জমজমাট কোরবানির পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। আমন্ত্রণ দেশ 24-এ, আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। শিশু রামিসা হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। নোয়াখালীতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সর্বস্তরের জনগণ। এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে কুমিল্লায়ও। এতে অংশ নেন আইডিয়াল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়া ভোলা, যশোর সহ আরও কয়েকটি জেলায় পালিত হয় নানা কর্মসূচি। আমরা দেখতে চাই যে তারা প্রতিটা অপরাধের সঠিক তদন্ত করে অপরাধীর শাস্তি নিশ্চিত করবে। প্রকৃত দোষী এবং হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সেখানে ধর্ষকের শাস্তি হবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড। ভবিষ্যতে যেন এই ধরনের ঘৃণ্য অপরাধ করার আগে মানুষ 10 বার ভাবে। এটা যেন আর না হয় সেটাই সরকারের কাছে আকুল আবেদন জানাবো। শিশু রামিসা হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জেও চলছে কর্মসূচি। এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, কারা এখানে অংশ নিয়েছেন, কি বলছেন? আজকে বেলা 4টায় সিরাজদি খান উপজেলা জামায়াতের পক্ষ থেকে কিন্তু সিরাজদি খান যে উপজেলা মোড় রয়েছে সেখানে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এই সময় আসলে শিশু রামিসার সাথে ঘটে যাওয়া এই নির্মম ঘটনার আসলে তারা বিচারের দাবি করেছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এনসিপির পক্ষ থেকে কর্মসূচি শুরু হবে। যারা কর্মসূচিতে অংশ নিয়েছেন আপনাদের কাছে একটু জানতে চাইবো কি দাবিতে মূলত আজকে আপনারা এই কর্মসূচি করছেন? আমাদের দাবি একটাই, দর্শকের সর্বোচ্চ শাস্তি চাই এবং দ্রুততর সময়ের মধ্যে এটা বাস্তবায়ন চাই। যেহেতু দর্শক নিজেই তার জবানবন্দিতে স্বীকার করেছেন এবং যেহেতু আর কোনো প্রমাণের প্রয়োজন পড়ে বলে আমাদের মনে করি না, বিচার ব্যবস্থা যাতে দীর্ঘস্থায়ী না হয়, জনমনে যাতে খুব সঞ্চার না হয়, বাংলাদেশে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা করে এই এই হত্যাকাণ্ডের মধ্যে যদি একটা বিচার নিষ্পত্তি হয়, সারা বাংলাদেশে একটা শান্তির আবহাওয়া পরিবেশ তৈরি হবে বলে মনে করি। এই যে আপনার একই উপজেলায় গত 16 তারিখে আসিয়া 3 দিনের ব্যবধানে একই উপজেলার সন্তান রামিসাকে প্রাণ দিতে হলো, এই ঘটনাটি কিভাবে দেখছেন? দেখুন, আসলে কি কোনো ঘটনাই আমরা চাচ্ছি না বাংলাদেশের মধ্যে হোক, সেটা যেই হোক। এই 3 দিন ব্যবধানে একটা জিনিস হয়ে যাচ্ছে, সেটা আমাদের জন্য কত ক্ষতিকর। আজকে একজন বাবা কত অসহায় হলে বলতে পারে যে আমার বিচার আপনারা করতে পারবেন না। সেটা যে এখন যদি আমার মেয়ের ক্ষেত্রে হইতো, আমরা কার কাছে যাবো? আমরা চাবো প্রশাসনের কাছে। আমি এই জন্য অনুরোধ করবো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে বাংলার মাটিতে যেন এরকম আর দোষিতা না হয়। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনছিলেন যে এই ঘটনায় যারা কর্মসূচিতে অংশ নিয়েছে কিছুক্ষণের মধ্যেই এনসিপির পক্ষ থেকে এখানে তারা কর্মসূচি শুরু করবেন। সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় শিশু রামিসার হত্যাকাণ্ডে যারা জড়িত অভিযুক্ত সোহেল এবং তার স্ত্রী সহ সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু এক ধরনের উত্তেজনা এবং ক্ষোভে ফেটে পড়েছে মুন্সিগঞ্জের মানুষ। ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। হাম ও উপসর্গে 24 ঘন্টায় সারা দেশে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে, এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়, গেল 15 মার্চের পর থেকে মৃত্যু বাড়ছেই। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পরিস্থিতি পর্যবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশে হাম ছড়িয়েছে 64 জেলাতেই। হাম পরিস্থিতির আরও খবর জানাতে চাই আপনাদের। ফরিদপুর এবং জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে ফরিদপুরের খবর জানবো সহকর্মী হাসানুজ্জামানের কাছ থেকে। হাসান, জেলার হাম পরিস্থিতি কেমন?
আসলে আমরা গত 1 মাস ধরে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, এখন স্থির অবস্থায় রয়েছে। আমরা ফরিদপুরের দুটি বড় হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক শিশু রোগী তারা কিন্তু প্রতিদিনই ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টায় ফরিদপুরের এই দুটি হাসপাতাল এবং বিভিন্ন উপজেলার সরকারি কমপ্লেক্সগুলোতে কিন্তু 35 জন নতুন করে রোগী ভর্তি হয়েছে এবং এই পর্যন্ত পুরনো নতুন মিলে 140-এর বেশি রোগী কিন্তু এই সকল জায়গায় ভর্তি অবস্থায় রয়েছে এবং এই পর্যন্ত 1356 জন রোগী তারা চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে 12 জন শিশু কিন্তু ইতিমধ্যে মারা গেছেন, যেটি খুবই আশঙ্কাজনক। এবং পাশাপাশি বলে রাখি, আমরা শুধু ফরিদপুর জেলার তথ্যই না, এটি আশেপাশের জেলা যশোর, মাগুরা এবং বৃহত্তর ফরিদপুরের 5 জেলা কিন্তু এই রোগীগুলো আসছে। যেহেতু বড় চিকিৎসা কেন্দ্র রয়েছে, যে কারণে ফরিদপুরের এই হাসপাতালে, বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর হামের রোগী আসছে এবং সেখানে কিন্তু আমাদের হাসপাতালের পরিচালক এবং ফরিদপুরের জেলার যে সিভিল সার্জন তাদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে হামের জন্য আলাদা ইউনিট খোলার পরেও সেখানে কিন্তু পর্যাপ্ত রোগী থাকায় তারা সিটের সংকুলন হচ্ছে না এবং অক্সিজেন এবং অন্যান্য সেবা দিতে কিন্তু হিমশিম খেতে হয় এবং অনেক রোগী অনেক সংকটাপন্ন অবস্থায় আসে, তাদের সেবা দিতে গিয়ে অনেকটা ঝামেলায়ও পড়তে হচ্ছে বিভিন্ন সময়। তারপরেও স্বাস্থ্য বিভাগ আশাবাদী যে যেহেতু টিকা কর্মসূচি হয়েছে এবং এই কারণে খুব শীঘ্রই হামের প্রকোপ কমে আসবে এবং সঙ্গে সঙ্গে যখনই কোনো ধরনের এই ধরনের উপসর্গ দেখা দেবে তাদেরকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য তারা বলছেন। একই সাথে যারা এই চিকিৎসাধীন আছেন তাদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হচ্ছে এবং কোনো ধরনের অসুবিধা চিকিৎসা সেবায় সেখানে স্থান সংকুলন ছাড়া অন্য কোনো সমস্যা নেই বলে আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা জামালপুরের পরিস্থিতি জানবো সহকর্মী আনোয়ার হাসান মিন্টুর কাছ থেকে। মিন্টু, জামালপুরে হাম পরিস্থিতি কেমন জানাবেন এবং টিকা দান কার্যক্রম ও সচেতনতা কার্যক্রম কেমন চলছে? হ্যাঁ মামুন, আপনি যেমনটি বলছিলেন যে টিকাদান কর্মসূচি কেমন চলছে, আমরা যদি শুরুতেই বলি যে এই 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 বছর যে হামের টিকাদান কর্মসূচি সেটা কিন্তু জামালপুরে স্বাস্থ্য বিভাগ দাবি করেছে তারা শতভাগ সফল হয়েছে, কারণ নির্ধারিত সময়ের মধ্যে তারা 1,02,62,000 শিশুকে কিন্তু ইতিমধ্যে টিকাদান কর্মসূচি সম্পন্ন করেছেন এবং এখন টিকাদান কর্মসূচি তারা কিন্তু যারা বাদ পড়েছে সেই শিশুদের কিন্তু খুঁজে খুঁজে টিকাদান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। হামের উপসর্গ নিয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আছি জামালপুর জেনারেল হাসপাতালের সামনে। আজকে এই হাসপাতালে ভর্তি আছে 25 জন শিশু, কিশোর এবং বয়স্ক মানুষ এবং গত 24 ঘন্টায় এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 14 জন শিশু কিশোর। আগে তো আমরা দেখেছি যে শুধু শিশুরাই আক্রান্ত হতো, আজকে আমরা ওয়ার্ডে লক্ষ্য করলাম যে অনেক বয়স্ক লোকও কিন্তু হামে আক্রান্ত হয়ে তারা চিকিৎসা নিচ্ছে। আপনি জানেন জামালপুর জেলার যে 7টি উপজেলা আছে, এছাড়াও কুড়িগ্রাম এবং রৌমারী জেলার কিন্তু 2টি উপজেলা, কুড়িগ্রামের 2টি উপজেলা রৌমারী এবং রাজীবপুর, অন্তত 30 লাখ মানুষের কিন্তু একমাত্র স্বাস্থ্যসেবা এই জামালপুরের এই সদর হাসপাতাল। এই হাসপাতালটিতে কিন্তু প্রায় 1 যুগ আগে একটি ইউনিট চালু হয়েছিল, সেটা হলো আইসিইউ ইউনিট। এরপরে কিন্তু 12 বছরেও কিন্তু সেটা কোনো কার্যকর হয়নি, সেটা কিন্তু সফলতার মুখ দেখেনি, যে জন্য কিন্তু আজ পর্যন্ত কোনো রোগী কিন্তু সেই আইসিইউ থেকে সেবা পায়নি। যে কারণে কিন্তু এই আপনার যে কোনো জরুরি রোগী বা জটিলতা দেখা দিলে সেই রোগীকে কিন্তু ময়মনসিংহ বা ঢাকায় তাদেরকে নিয়ে যাওয়া চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আমরা যে জেলা স্বাস্থ্য বিভাগ যেমনটি জানিয়েছে যে গত 30 মাস থেকে এ পর্যন্ত যে হামের প্রাদুর্ভাব নিয়ে জেলা সদরে ভর্তি হয়েছে 2 শতাধিক রোগী, তা বর্তমানে প্রাদুর্ভাব নিয়ে এখানে ভর্তি রয়েছে 25 জন। আমরা আমাদের জামালপুরের সিভিল সার্জন ডাক্তার এডি ডাক্তার ধন্যবাদ আপনাকে। জামালপুর এবং ফরিদপুরে হাম পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহ বিভিন্ন কেন্দ্রে 2 বছর ধরে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট, ফলে বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি, বাড়ছে গর্ভপাতের ঘটনাও। এমনকি স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ রয়েছে গর্ভবতী মায়েদের ওষুধ সরবরাহ। সুমন বিশ্বাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর গোয়ালপাড়া গ্রামের গৃহবধূ নাসিমা আক্তার মদাপুর ইউনিয়নের স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে এসেছেন দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে, কিন্তু এসে জানতে পারেন স্বল্প বা দীর্ঘমেয়াদী কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী নেই এখানে।
নাসিমার মতো অনেক নারী প্রতিদিন সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। সেবা করার যত্ন পাচ্ছি না, ডাক্তার দেখাতে পারছি না, বাচ্চা নিয়ে এসে ফিরে যাচ্ছি, ডাক্তার নাই, ওষুধ পানি নাই। যে সেবা নিতে আসছি সেটা তো নাই, ইনফ্লুয়েন্স নাই, তারপরে এই বড়ি নাইকো, ফেমিকল কোনো বড়িতে নাই। মানে আমরা আসলে বলি যে ওষুধ দেন, ডাক্তাররা বলে যে না ওষুধ আসে নাই, ওষুধ নাই, এরকম বলে আমরা ফিরে ফিরে চলে যাই। মনে করেন বেশিরভাগ এখন তো সবাই কিনে খাওয়া লাগতেছে, সবাই তো বড় লোক না, সবাই তো কেনার সামর্থ্য নাই, কত দরিদ্র আছে, তারা এসে তো চিল্লাচিল্লি করে। কেন আপনাদের এইসব নাই? আগে ছিল, এখন কেন নাই? পরিবার পরিকল্পনা বিভাগের তথ্য অনুযায়ী জেলার প্রায় 2 লাখ সক্ষম দম্পতি সরকারি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির আওতায় রয়েছে। এদের বড় একটি অংশ নিম্ন আয়ের পরিবারের। তাদের নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিনামূল্যে সরবরাহ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। কিন্তু গত 2 বছরে কোনো সরঞ্জাম ও ওষুধ সরবরাহ না হওয়ায় জেলার 42টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা দেয়া বন্ধ রয়েছে। এমনকি জেলা সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রেও একই অবস্থা। এতে বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি, বাড়ছে গর্ভপাতের ঘটনাও। হ্যাঁ, এক পাতা পিল যে দেব, সেই পিলটাও আমাদের কাছে নাই। দেখা পিল না নিতে পারলো, ইনজেকশন যে 3 মাসে স্থায়ী, অস্থায়ী যেমন ক্লিনিক্যাল ইনজেকশন, হ্যাঁ ওইটাও আসলে পায় না। তারপরে এভাবে আর কোনো পদ্ধতি মূলত নাই। তারপরে পাশাপাশি যে আমাদের সাইড ইফেক্ট রোগীর জন্য কোনো ওষুধও থাকতো আগে, সেগুলোও নাই। যদি আমরা অস্থায়ী পদ্ধতি যেমন মায়াবড়ি, তারপরে হচ্ছে কাটি, এগুলো দিতে পারতাম, তাহলে অবশ্যই এটা 20 বছরের নিচে বাচ্চাদের ধারণ করতো না। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী অনেকদিন ধরে কেনাকাটা নেই, দীর্ঘদিন ধরে। তারপর ঊর্ধ্বতন মহল জানেন এবং আপনারা জানেন আগে ওপির মাধ্যমে সেটা করা হতো। তো বিগত সরকারের সময় থেকে বিশেষ করে আমাদের ওপির মাধ্যমে কোনো কেনাকাটা নাই, ওপি বাতিল করে দেওয়া হয়েছে, যে কারণে এখন বলতে গেলে আমরা রুটিন কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে বন্ধ গর্ভবতী মায়েদের ওষুধ সরবরাহ। বাইরে থেকে অনেকেই ওষুধ কিনতে না পারায় নিরাপদ প্রসবের ঝুঁকিতে রয়েছেন গর্ভবতী মায়েরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঈদুল আজহার আনন্দকে বাড়িয়ে দিতে সিঙ্গার বেকো সৌজন্যে গ্রাহকদের জন্য রয়েছে ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাওয়ার সুযোগ। পাইকাররাই এখন বড় ক্রেতা নওগাঁর পশুর হাটগুলোতে। ভারতীয় গরুর আধিপত্য না থাকায় ভালো দামও পাচ্ছেন স্থানীয় খামারিরা। সব মিলিয়ে জমজমাট শেষ সময়ের বেচা কেনা। আল মুমিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন হারুন ও রশিদ চৌধুরী। নওগাঁর আহসানগঞ্জের এই হাট শুরুর ঠিক আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। তাতে করে জনজীবনে স্বস্তি নেমেছে ঠিকই, কিন্তু অস্বস্তি আছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। তারা বলছেন যে এই কাদা পানিকে উপেক্ষা করে এই হাট কতটুকু জমে উঠবে তা যেন এখন দুশ্চিন্তার বিষয়। যদিও বা এরই মধ্যে প্রায় লক্ষাধিক গরুর আমদানি হয়েছে এই হাটে। নওগাঁর এই হাট ছাড়াও যে মাতাজি কিংবা চৌবাড়িয়ার যে হাট আছে, সেই হাটগুলোর চিত্র ঠিক একই রকম। মাঝারি জাতের যে গরুগুলো আছে সেগুলোর চাহিদা সবচাইতে বেশি, অর্থাৎ 1 লাখ টাকা কিংবা তার নিচে যে দামগুলো আছে সেই গরুগুলোর চাহিদা সবচাইতে বেশি। আর একটি চিত্র কখনোই আসলে বদলায় না, সেটি হচ্ছে যে বিক্রেতারা বলছেন তারা বেশি দাম পাচ্ছেন না এবং ক্রেতারা বলছেন তাদেরকে কিনতে গিয়ে বেশি টাকা গুনতে হচ্ছে। এই হাটে গরু ঠিক নেই, 1.5 লাখ আছে, 2 লাখ আছে, 2.5 লাখ আছে। এখানে গরু আজকে খুব বেশি উঠছে, এই জন্য দাম খুব চড়া। একটি গরু কেনা বেচা হলো যার দাম হচ্ছে 1,05,000 টাকা, অর্থাৎ তিনি বিক্রি করলেন আর এই ভাই হচ্ছে কিনলেন। তাদেরকে খাজনা দিতে হয়েছে 1,000 টাকা, অর্থাৎ সরকারি যে রেট তার চাইতে অনেক বেশি। আপনারা প্রতিবাদ করলেন না? আমি বলেছি আজকে 1,000 টাকাই নিয়ম করছে হাট কমিটি। তো আপনারা বেশি নিলেন কেন? এটা তো হাট কমিটি থেকে বলে দিয়েছে যে আজকে 1,000 টাকার কথা, ওই জন্য আমরা 1,000 টাকায় দিচ্ছি। একটা ছাগলের জন্য কি দিতে হয়েছে? 600 খাজনা, আর 100 টাকা কেনে কিনলো, বেচলো, তাকে তাহলে 100, এই 700 টাকা নিল। ঈদের আর বাকি মাত্র কয়েকটা দিন, আর তাই এই গুরুত্বপূর্ণ সময়টাকে ক্রেতা এবং বিক্রেতা কেউ নষ্ট করতে চান না। সকলে এই প্রত্যেকটি হাটে ব্যস্ত সময় পার করছেন। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।
দর্শক, কোরবানির পশু বেচা কেনার আরও খবর জানাবো আপনাদের। এই পর্যায়ে টাঙ্গাইল এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে টাঙ্গাইলের খবর জানবো সহকর্মী মাসুদ রানার কাছ থেকে। মাসুদ, বেচা কেনা কেমন চলছে, দাম কেমন? মামুন, আপনি জানেন আর কয়েকদিন পরে কিন্তু পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু টাঙ্গাইল জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে টাঙ্গাইল জেলায় প্রায় অর্ধশতাধিক বিভিন্ন ছোট বড় হাটের বিভিন্ন জায়গায় কিন্তু এই গরুর হাট বসছে এবং আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করটিয়া হাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য গরু যারা মালিক এবং যারা পাইকার তারা কিন্তু তাদের গরুগুলো এখানে তুলেছেন এবং এখানে এসে আমি এখানকার যারা পাইকার রয়েছেন, গরুর মালিক রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন এখানে মূলত যেহেতু হাতে আরো বেশ কয়েকদিন সময় রয়েছে, যে কারণে কিন্তু ক্রেতার যে প্রকৃত যে ক্রেতা তাদের কিন্তু একটি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে গৃহস্থ এবং যারা বিভিন্ন জায়গায় চাকরি করেন তারা কিন্তু এখনো ছুটিতে আসেননি, যে কারণে কিন্তু যে যারা কোরবানি দিবেন তারা এখন অনেকটাই হাটের মধ্যে আসেননি, যে কারণে পর্যাপ্ত গরু থাকলেও কিন্তু এখানে যে ক্রেতা রয়েছে ক্রেতা অনেকটাই শূন্য। এছাড়াও এখানে কিছু পাইকার আছে, তারা কিন্তু বিভিন্ন হাত বদলে এই গরুগুলো কিনছেন এবং সামনের দিনগুলোর জন্য বিশেষ করে ঈদের ঠিক 2 দিন আগ মুহূর্ত থেকে যে বেচা কেনা শুরু হবে সেজন্য কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন এবং বিভিন্ন গৃহস্থর কাছ থেকে গরুগুলো কিনছেন। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তাদের কাছে জানতে চেয়েছিলাম যে গত বছরের তুলনায় এই বছর হাটের কি অবস্থা এবং দামের কোনো পার্থক্য আছে কিনা। তারা আমাকে জানিয়েছেন যে গত বছরের তুলনায় এই বছরের পশুর যে কোরবানির পশুর তেমন কোনো পার্থক্য নেই, তবে এবার বড় গরুর চেয়ে মাঝারি এবং ছোট গরু বেশি দেখা যাচ্ছে, যে কারণে তারা তাদের যে নির্দিষ্ট যে পরিমাণ চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা এখান থেকে গরু সংগ্রহ করবেন। এবং টাঙ্গাইল জেলার যে বিভিন্ন এলাকা রয়েছে এলাকা ভিত্তিতে ছোট বড় প্রায় অর্ধশতাধিক হাটগুলোতে এই গরু কেনা বেচা শুরু হয়েছে এবং আমি এই মুহূর্তে যে হাটটিতে রয়েছি এই হাটটি কিন্তু আগামী আরো 3 দিনের সময় বাড়িয়েছে তারা, যেহেতু ক্রেতার সংকট রয়েছে সেই সংকটের পূরণ করার জন্যই কিন্তু এই যে যারা যে সকল ব্যাপারী রয়েছেন এবং গৃহস্থী যারা পশুর মালিক রয়েছেন এই কোরবানির জন্য যারা এই হাটে গরু তুলেছেন তারা অনেকটা কষ্ট করে অনেকটা লালন পালনের মধ্য দিয়ে কিন্তু নিজের সন্তানের মতো লালন পালনের মধ্য দিয়ে এই পশুগুলো এখানে নিয়ে এসেছেন শুধুমাত্র কিছুটা লাভের জন্য। এবং সর্বশেষ যে বিষয়টি, এখানে যে সকল মালিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, পশু মালিকরা বলছেন যে যদি ঈদের আগে ইন্ডিয়ান গরু যদি বাংলাদেশে না আসে তাহলে হয়তো তাদের চাহিদা মোতাবেক যে লাভটা সেই লাভটা তারা পাবেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা হাটের খবর জানছিলাম, এবার আমরা খামারের পরিস্থিতি জানবো। সহকর্মী ফখরুল শাহিন যুক্ত হচ্ছেন রংপুর থেকে। ফখরুল, খামারগুলোতে গরু কেমন প্রস্তুত আছে এবং দাম কেমন, যদিও ঈদের এখন 1 সপ্তাহ বাকি, বেচা কেনা কেমন চলছে? মামুন, ইতিমধ্যে কিন্তু খামারগুলো থেকে হাটে অর্থাৎ কোরবানির হাটে গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আমি যে খামারে আছি এখানেও আমি দেখছি যে পিকআপে করে গরুগুলো কিন্তু হাটে নিয়ে যাওয়া হচ্ছে এবং রংপুরের যে হাটের পরিস্থিতি সেটি হচ্ছে আমরা বিভিন্ন হাটে খোঁজ নিয়েছি, দেখেছি যে সেখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো গরু কিন্তু হাটে উঠেছে, কিন্তু গরুর দাম কিন্তু এবার অনেক কম। অনেক খামারি যারা আছেন তারা হাটে নিয়ে যাচ্ছেন গরু, কিন্তু দাম কম পাওয়ার কারণে তারা আবার হাট থেকে খামারে ফেরত নিয়ে আসছেন। এমনটি কিন্তু আমরা কথা বলেছি খামারিদের সঙ্গে, তারা বলছেন যে গোখাদ্যের যে দাম, লালন পালন করতে গিয়ে তাদের যে খরচ হয়েছে, হাটে গিয়ে দেখেন চিত্র ভিন্ন, অর্থাৎ সেই ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না। এই কারণে তারা আসলে শেষ দিনের অপেক্ষায় আছেন, অর্থাৎ কোরবানি ঈদের 2-1 দিন আগে যদি কোনো হাটে তারা দাম বেশি পান সেই আশায় তারা কিন্তু অনেকে ফেরত নিয়ে আসছেন এবং অনেকে আসলে উপায় না পেয়ে কম দামে গরু ছেড়ে দিচ্ছেন, এমন কিন্তু পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং রংপুর অঞ্চলে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরে খোঁজ নিয়েছি, সেখানে আমাদেরকে জানিয়েছে যে 20 লক্ষর মতো গরু কিন্তু এবার কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং সেখানে রংপুর বিভাগের চাহিদা 15 লক্ষ, সেখানে কিন্তু 5 লক্ষ গরু উদ্বৃত্ত রয়েছে। তো এই অবস্থায় খামারিদের দাবি সেটা হচ্ছে যে বাহির থেকে যদি গরু না আনা হয় এবং তদারকিও যদি ঠিকভাবে করা হয় তাহলে তারা ন্যায্য মূল্য পেতে পারে। তো এই ছিল এখানকার সর্বশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে। রংপুর এবং টাঙ্গাইল থেকে কোরবানির পশু বেচা কেনা খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশের প্রয়োজনে সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ব্যারাকে ফিরে যাচ্ছে। সকালে কুমিল্লা সেনানিবাসে এক অনুষ্ঠানে একথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনেক সৈনিক আমরা বিদ্রোহ করেছি, বাট এখনো সম্পূর্ণ বিদ্রোহ হয়নি। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে
কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো। বাংলাদেশ বিমান বাহিনী সুসংগঠিত ও আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে নিষ্ঠার সাথে। যশোরে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশ বিমান বাহিনী এবং সমগ্র জাতির প্রত্যাশা তোমরা নিজেদের দক্ষ, দূরদর্শী, দায়িত্বশীল এবং দেশপ্রেমিক কর্মকর্তা হিসেবে গড়ে তুলবে এবং সর্বদা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে বিমান বাহিনীর তথা দেশের স্বার্থকে স্থান দেবে। বগুড়ার ধুনটে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় 10 জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন একজন। স্থানীয়রা জানায় দুপুর দিকে নৌকায় করে যমুনার চরের জমিতে কাজে যাচ্ছিলেন কয়েকজন, তবে আবহাওয়া খারাপ হলে ফেরত আসেন তারা। এ সময় ঝড়ে ডুবে যায় নৌকাটি, সাঁতরে তীরে উঠতে পারেন 10 জন। এখনও নিখোঁজ রয়েছেন আঙ্গুরি বেগম নামে এক নারী। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। কক্সবাজারে ধস নেমেছে লবণ চাষে। চাহিদার তুলনায় কমেছে উৎপাদন, যা গত কয়েক বছর মধ্যে সর্বনিম্ন। এজন্য অতিবৃষ্টিকে দুষছেন চাষিরা। অবশ্য বৃষ্টির মধ্যে লবণ উৎপাদনের কৌশল উদ্ভাবন করেছে বিসিক। তাদের দাবি, এই পদ্ধতির প্রয়োগ বাড়ালে ব্যাহত হবে না উৎপাদন। আজিম নিহাদের রিপোর্ট। চলতি মৌসুমে 27 লাখ মেট্রিক টন লবণের চাহিদার বিপরীতে কক্সবাজারে উৎপাদন হয়েছে 18,30,000 মেট্রিক টন। চাহিদার সাথে উৎপাদনের এত বেশি ব্যবধান গত কয়েক বছরে হয়নি। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর বদলাচ্ছে বৃষ্টির ধরন। অন্য মৌসুমের চেয়ে এবার তুলনামূলকভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। লবণ মাঠের কোথাও কোথাও 5 থেকে 7 বার বৃষ্টিপাতেরও দেখা পেয়েছে চাষিরা। একবার বৃষ্টি হলে কমপক্ষে 7 থেকে 10 দিন বন্ধ থাকে লবণ উৎপাদন। ফলে 6 মাসের মৌসুমে অন্তত 2.5 মাস ব্যাঘাত ঘটে উৎপাদনে। 4 মাস 5 মাসের মধ্যে 4-5 বার বৃষ্টি হয়েছে। 5 বার বৃষ্টি হলে তো তেমন মাল উঠবে না। মতুরা পানি যদি বৃষ্টি হয় তাহলে দুনিটা মিক্স হয়ে যায়, যার কারণে পানিগুলো নষ্ট হয়ে যায়। যেবার লবণের পানি আছে এটা নষ্ট হয়ে যাবে, আবার নতুন ভাবে সাগর পানি করতে হবে। সাগর পানি আসলে তখন আবার সুন্দর করে আবার লবণ উঠবে। এখানে লস হলে আমরা কি চলতে পারবো? আমাদের ন্যায্য মূল্য চাই, একটাই দাবি, আমাদের ন্যায্য মূল্যটা চাই। তবে বৃষ্টি হলেও উৎপাদন বন্ধের সময় কমিয়ে আনার কৌশল বের করেছে বিসিক, যা প্রয়োগ করলে বৃষ্টি থেমে যাওয়ার 2 দিন পরই উৎপাদন শুরু করতে পারবে চাষিরা। এই আইলের উচ্চতা যদি 30 ইঞ্চি করা হয়, তখন বৃষ্টি হলেও উপরে বৃষ্টিপাত থেমে যাওয়ার পরে যেটি দেখা যায় 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত বৃষ্টির পানি জমে থাকে। তখন বৃষ্টির পানিগুলো যদি সরিয়ে নেওয়া হয় এবং সরিয়ে নেওয়ার পরে একদিন রোদে শুকানোর পর দ্রুত যেই একদিনের ব্যবধানে দ্বিতীয় দিনে মূলত লবণ উৎপাদনে যেতে পারবে এবং নিচে যে পানিগুলো থাকবে 22 থেকে মিনিমাম 24 থেকে 26 ইঞ্চি পর্যন্ত যে পানিগুলো থাকবে সেগুলো লবণাক্ত পানি এবং সেগুলো দিয়ে দ্রুত তারা উৎপাদনে যেতে পারবে। বিসিক বলছে এই পদ্ধতি মাঠে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা। এটি বাস্তবায়ন হলে উৎপাদন বেড়ে লাভবান হবে চাষিরা। কানিতে যদি উৎপাদন আমার অ্যাভারেজে 280-90 মন হয়, সেখানে আমি যদি এটাকে বাড়াই, যদি আমরা 350-400 মনে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমার প্রোডাকশন বেড়ে যাচ্ছে। প্রোডাকশন বাড়লে আমার আলটিমেটলি প্রোডাকশন কস্টটা কমে যাবে, তাহলে আমার চাষিকে কিছুটা সুফল আমি দিতে পারবো। মূলত লবণ চাষ হয় কক্সবাজার এবং চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারায়। এবার চাষ হয়েছে 68,000 একর জমিতে, যেখানে চাষির সংখ্যা প্রায় 40,000। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।